আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। তিনি আমাদেরকে আমার মাদ্রাসা.com এর পক্ষ থেকে একটি আল কোরআনুল মাজিদ নিয়ে একটি ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাকে ক্লাসটা নেয়ার এবং তোমরা যারা ক্লাসটা করছো তাদেরকে ক্লাসটা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা একটি নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছি। এটা নতুন অধ্যায় এই জন্য বলছি, আমরা নিজেদের সময় এই জিনিসটা পাই নাই। আমি আলিম পাশ করেছি 2022 সালে। আমি গাইবান্ধা জেলায় হাই স্কুলার ছিলাম মাদ্রাসা বোর্ড থেকে। তো আমি কিন্তু অনলাইনে মাদ্রাসার যে ক্লাস এটা কিন্তু পাই নাই। এটা আমার কাছে একদম নতুন এবং আমি একটু নতুন দেখে কিন্তু নার্ভাস। কেন নার্ভাস জানো? আমি আসলে মাদ্রাসা নিয়ে কাজ করা হয় অনলাইনে, আমি কখনো এটা দেখিনি, যে কারণে কিভাবে ক্লাস নেই মাদ্রাসা থেকে এটাও আমি খুব একটা সম্মুখীন হইনি, যে কারণে আজকে এটা আসলে একটা নতুন অধ্যায় বলা যায়। আমার মাদ্রাসা.com এর আমরা যারা আছি তারা মূলত এই উদ্দেশ্যটাকেই সামনে নিয়ে কাজ করতেছি, যেন প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে যে মাদ্রাসায় পড়ে, যে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের পাশাপাশি পাবলিক ইউনিভার্সিটিতে এসে একটা ভালো সাবজেক্টে পড়েও সে যেন একটা মাদ্রাসা থেকে একটা পাবলিক ইউনিভার্সিটি একটা ভালো সাবজেক্টে পড়তে পারে। যেমন আমরা আছি, আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, একটা মাদ্রাসা থেকে এখানে পড়াশোনা করছি। এরকম অনেক আছে, আমার অনেক ফ্রেন্ড, তারা বর্তমানে আইন বিভাগে পড়ছে, অনেকে পড়ছে ইংরেজি বিভাগে, তারা কিন্তু মাদ্রাসা থেকে এসে পড়ছে। এবং আমার অনেক সিনিয়র দেখি তারা মাদ্রাসার, কিন্তু তারা বর্তমানে পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন জেনারেল ভালো ভালো ডিমান্ডফুল সাবজেক্টে পড়তেছে। তো তাদের জার্নিগুলো আসলে অনেক কষ্টের, আমার নিজেরও জার্নিটা অনেক কষ্টের। এই কষ্টের জার্নিটা তোমাদের যেন করতে না হয়, তোমাদের একটু সহজ করার জন্য আমার মাদ্রাসা.com এর পদচারণা বা এটার সূচনা। তো শুরুতেই আমি আল কোরআন আল মাজিদ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কোরআন মাজিদ, তোমরা এটা যারা আলিম পরীক্ষার্থী আছো তারা জানো যে এটা মূলত আল হাদিস এবং আল কোরআন এই দুইটা মিলে কিন্তু তোমার একটা গ্রেড করা হয়। দুইটা মিলে কিন্তু 200 মার্কের মধ্যে যারা 160-এর উপরে পায় তাদেরকে A+ দেওয়া হয়। তো মূলত আমি এই দুইটা সাবজেক্ট কভার করব তোমাদের, আল কোরআন এবং হাদিস। আমি আজকে প্রথমে কোরআন নিয়েই কথা বলবো, আরেকদিন হাদিস নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমার কোরআন এবং হাদিস এই দুইটা মিলে মার্ক ছিল 193, 200-র মধ্যে, আলহামদুলিল্লাহ। তো আমি কিভাবে তোমাদের মতো এত অনলাইন ক্লাস ছাড়াও নিজে কিভাবে রিসার্চ করে এত ভালো মার্কস পেলাম, এবং আমি কিন্তু জানতাম যে আমি এরকম মার্কস পাবো, এরকম একটা কনফিডেন্স ছিল আমার, কারণ আমি এত পরিমাণ প্র্যাকটিস করছি এবং এত পরিমাণ রিসার্চ করছি, বলা যায় একটা গবেষণা। এটা আমি নিজেকে বড় করতেছি না, মানে আমি এত পরিমাণ কোরআন এবং হাদিসের উপর সময় দিয়েছিলাম যে ওই সাবজেক্টের উপরে এবং অন্যান্য আরবি সাবজেক্টগুলোর উপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দক্ষতা হয়ে গিয়েছিল আমার। কিন্তু একটা ঘটনা আছে, আমি কিন্তু দাখিল পাস পর্যন্ত, মানে দাখিল পাস করা অবধি আমি আরবি গ্রামার খুব ভালো পারতাম না, আমি তাহকিক পারতাম না, আমি তারকিব পারতাম না, আমার অনেক খারাপ রেজাল্ট ছিল। তারপরেও কিন্তু আমি আলিমে উঠে আলহামদুলিল্লাহ তাহকিক তারকিব এগুলোতে যথেষ্ট উন্নতি করেছিলাম এবং অল্প কিছু রুলস গ্রামারের জানার পরেও কিন্তু আমি তাহকিকে ভালো করেছিলাম, আমি সর্বোচ্চ মার্কস পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবং দেখা যায় যে আমার মাদ্রাসা সহ নিয়ে গাইবান্ধা জেলায় আমার চেয়ে অনেক ভালো গ্রামার জানা অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু তারা কিন্তু ফার্স্ট হতে পারে নাই। আমি কিন্তু গাইবান্ধা জেলা থেকে মাদ্রাসা বোর্ডে প্রথম ছিলাম গাইবান্ধা জেলার মধ্যে মার্কসের দিক দিয়ে। তো এটা কেন হয়েছিল? কিছু শর্টকাট, কিছু টেকনিক, কিছু স্মার্ট ওয়ে থাকার কারণে। তো আজকে আমরা কোরআন মাজিদে ওই স্মার্ট ওয়েগুলো নিয়েই কথা বলবো। স্মার্ট কোন কোন ওয়েগুলো আমরা ফলো করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। কোরআনে অনেক কিছু না জানা সত্ত্বেও কিভাবে আমরা মার্কস পেতে পারি, কারণ আমাদের কিন্তু খাতাতে তুমি কতটুকু জানো এইটার উপর মার্ক দেওয়া হয় না। তুমি খাতাতে কিভাবে লিখছো, তোমার প্রেজেন্টেশন স্কিল, তুমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করো খাতায়, পরীক্ষার খাতায়, এইটার উপরে কিন্তু তোমাকে মূল্যায়ন করা হয়। যে কারণে দেখা যায় যে আমার মতো অনেক ছাত্র কম জানার পরে ভালো রেজাল্ট করে, এবং আমার অনেক পরিচিত যারা আছে অনেক ভালো জানতো আমার চেয়ে, তারা অনেক ব্রিলিয়েন্ট, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে নাই। আমি মূলত তোমাদেরকে এই টেকনিকগুলো শেয়ার করতে চাই। হ্যাঁ, জানি না মানে তো এমন না যে কিছুই জানি না, জানি, কিন্তু টেকনিক্যালি ওইটাকে প্রেজেন্টেশন স্কিলটা একটু আলাদা করে অন্যদের চেয়ে একটু ভালো রেজাল্ট কিভাবে আমরা করতে পারি এটাই আমি তোমাদেরকে শেখাতে চাই। সো কোরআনে প্রথমে তোমাকে যেটা করতে হবে, তোমাকে মান বন্টন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হবে। এটা খুব সহজ একটা বিষয়। তুমি যাদের বিগত সালের প্রশ্ন জাস্ট তুমি খুললেই কিন্তু তুমি মান বন্টনটা পেয়ে যাবা। এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো।
যেহেতু আজকে আমরা পুরো মানবন্ধনটা এখানে বোর্ডের আকারে আমরা লিখে শেষ করতে পারবো না, এই জন্য আমি মানবন্ধনটা ধরে ধরে এখানে দেখাচ্ছি না, আমি সংক্ষেপে দেখাচ্ছি মানবন্ধন। তো কোরআনে ভালো রেজাল্ট করার জন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে প্রশ্নের মানবন্টন সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকা এবং পূর্ণাঙ্গ ধারণা তোমার থাকতে হবে যে প্রশ্নটা কিভাবে হয় এবং কিভাবে অ্যান্সার করতে হয়। মূলত এটা খুবই সহজ, তুমি বিগত সালের যে কোনো একটা প্রশ্ন নিলেই কিন্তু তুমি এই ধারণাটা পেয়ে যাবা। এগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের মাদ্রাসা আমার মাদ্রাসা .com এর পেজে কিন্তু আমরা এই যে বিগত সালের বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর মডেল টেস্ট কিন্তু দিয়ে দেবো, এগুলো তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। এখানে তুমি এখানে প্রশ্ন যে বক্সটা আছে ওইখানে তুমি পেয়ে যাও, বা তোমরা কমেন্ট করবা, আমরা ওখানে লিঙ্ক দিয়ে দিব। তো প্রশ্নের দুইটা অংশ, একটা আলিফ অংশ, আলিফ অংশে থাকে অনুবাদ, এবং বা অংশ, বা অংশে থাকে শানে নজুল। এবং অনুবাদের ভিতর, অনুবাদের পাশাপাশি এই অনুবাদ কেন্দ্রিক 3টা প্রশ্ন হয়। এই আলিফ অংশের একটা আয়াত দেয়া থাকবে, এর উপর 3টা কোয়েশ্চেন হবে। 1 নম্বরে আয়াতের বাংলা অনুবাদ, আয়াতের বাংলা অনুবাদ। দ্বিতীয়ত তোমাকে ব্যাখ্যা সংশ্লিষ্ট, এবং অনেক সময় আয়াত অংশের শানে নজুলও থাকে। এবং 3 নম্বরে থাকে তাহাকিক। এখানে অনুবাদ অংশে অনেকগুলো মার্কস থাকে, 9 নম্বর। আয়াত অংশের ব্যাখ্যা বা শানে নজুল এখানে থাকে 3 নম্বর, হ্যাঁ, এবং তাহাকিকে থাকে 3 নম্বর। আর বা অংশে শানে নজুল, শানে নজুল একটা দিতে হবে, 2টা থাকবে। এখানে তোমার থাকে 10 নম্বর। এটা হলো তোমার পুরো একটা প্রশ্নের একটা সামারি বা সারমর্ম। বিস্তারিত তুমি এই প্রশ্নটা আমরা এটা নিয়ে আলাদা একটা প্রশ্নের মানবন্টন বুঝে দেওয়ার জন্য আলাদা একটা ক্লাস দিব ইনশাল্লাহ, তোমাদের কিছুই বাদ রাখবো না, আমরা সবকিছু দিয়ে দিব। তো এটাই গেল বিষয়। এবং এক্ষেত্রে আরেকটা মজার বিষয়, সেটা খেয়াল করার মতো, তোমরা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে, শানে নজুল আমি 2 জায়গায় লিখছি। এটা হচ্ছে যে আয়াতের অনুবাদ আসবে ওই আয়াত কেন্দ্রিক শুধুমাত্র ওই আয়াত অংশটুকুর শানে নজুল আলাদা করে লিখতে হবে। অনেক সময় আয়াতের ব্যাখ্যা আসছে, কোনো কোনো সময় সংশ্লিষ্ট একটা যে 2টা যে আয়াতটা উপরে দেওয়া থাকে ওইটার শানে নজুল থাকে, আর এটা হচ্ছে একটা সূরার শানে নজুল। ধরো তোমার সিলেবাসের নিসা, মাইদা, আরাফ, তাওবা, এই যে সূরাগুলো আছে এগুলোর মধ্যে থেকে যে কোনো 2টা থাকবে, তার মধ্যে একটা দিতে হবে। তো এটা গেল পুরো কুরআনুল কারীমের যে প্রশ্নের মানবন্ধন, তার একটা সামারি বা সংক্ষিপ্ত একটা রূপ। এভাবেই কিন্তু মনে করো যে তোমার পরীক্ষা আসবে। এটা এখন আমরা মিশে দেই। এখন আমি যে বিষয়গুলো বলতে চাই সেটা হচ্ছে, এটা আমরা অনেকেই জানি, তারপর আমি বললাম যেহেতু আমরা অনেকেই জানি না, আমাদের পরিকল্পনাটা হচ্ছে একটা গ্রাম পর্যায়ের একটা শিক্ষার্থী যেন আমাদের ভিডিওগুলো দেখে। যারা ব্রিলিয়েন্ট তারা তো ব্রিলিয়েন্ট, তাদের আমাদের এই কিছু কিছু অংশের প্রয়োজন নাই, কিন্তু আমরা কাজ করি মেস পিপলকে নিয়ে, আমরা ভাবি মেস পিপলকে নিয়ে, মেস মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে। দেখা যায় পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী আছে, লক্ষ লক্ষ জেনারেল শিক্ষার্থী আছে। জেনারেল শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি পর্যাপ্ত পরিমাণ ক্লাস আছে, শুধু 1-2টা না, অনেক শত শত, হয়তো হাজারের কাছাকাছি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম আছে। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কয়টা? সেরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটির বলা যায় একটাও নেই। আমার মাদ্রাসা .com এই চিন্তাটাকে সামনে নিয়েই মাদ্রাসার শিক্ষার্থীরা যেন ভালো করতে পারে, এজন্যই মূলত আমাদের এই পথচারণা বা আমাদের এই সূচনা, যে কারণে আমরা এখানে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো, যেন একটা গ্রাম পর্যায়ের একটা শিক্ষার্থী যে বিষয়টা জানে না, সে যেন আমাদের থেকে সে আউটকাম নিতে পারে। যে জানে সে স্কিপ করে যাবে, সমস্যা নাই। তো এটা গেল আমাদের আল কোরআনের যে মানবন্টন, সেটা একটা সামারাইজ বা সারমর্ম। দ্বিতীয়ত আমি বলি তোমাদেরকে, তোমরা
এখন আমাদেরকে বলবো যে এটা তো মানবন্টন গেল, এটা তো আমরা অনেকেই জানি। হ্যাঁ, তোমরা অনেকেই জানো, কিন্তু কিভাবে তুমি ভালো রেজাল্ট করবা অনেক সময় জানার পরেও কিন্তু তুমি এটা পারো না। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি মাদ্রাসা হোস্টেলে ছিলাম। আমার রুমমেট ছিল আমার খুব প্রিয় একজন বন্ধু, আমি তার নাম বলতেছি না। তো ও আমার চেয়ে বেশি পড়াশোনা করতো। আমি অনেক দ্রুত ঘুমাতাম, এশার নামাজ পড়েই প্রায় আমি ঘুমিয়ে যেতাম, আমি রাত জেগে পড়াশোনা করতাম না। ও অনেক রাত জেগে পড়াশোনা করতো। কিন্তু মজার বিষয়, পরীক্ষায় ও আমার চেয়ে খারাপ রেজাল্ট করতো, মানে ভালো রেজাল্ট করতো, ও কিন্তু ভালো রেজাল্ট করতো। দেখা যায় যে পরীক্ষায় ওর রোল 7-8 হতো, আর আমি ওর চেয়ে কম পড়ার পরেও আমার রোল হতো 1, এবং আমাদের মার্কস অনেক ডিফারেন্ট হতো। দেখা যায় যে কোরআনে আমি পেয়েছি 100-র মধ্যে 90 বা 92, 95 সামথিং এরকম পাইতাম, আর ও অনেক কম পাইতো। আমি ভাবলাম যে এগুলো কেন হয়, ও আমার চেয়ে কেন কম নাম্বার পায়। আমি কয়েকটা বিষয় খেয়াল করলাম। ও ক্রিয়েটিভ ছিল না সে অর্থে, ও জানতো অনেক ভালো, কিন্তু পরীক্ষার প্রশ্নে ভালোভাবে ওগুলোকে প্রেজেন্টেশন করতে পারতো না, সেগুলোকে ভালোভাবে গুছিয়ে লিখতে পারতো না। যে কারণে সে বেশি পড়ার পরেও, অনেক কিছু জানার পরেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে নাই। এই সমস্যাটা আমার অনেক ফ্রেন্ডের হয়েছে। আবার আমি আমার মতো একজন সাধারণ মানুষ যে অনেক কম পড়াশোনা করার পর বেশ কিছু টেকনিক, কিছু স্কিল আমি একটু যাচাই বাছাই করছি। আমি প্রশ্ন নিয়ে একটু রিসার্চ করছি যে কেমন কোয়েশ্চেন আসে, কীভাবে অ্যান্সার করলে মার্কস হয়তো বেশি পেতে পারি আমি। এগুলো আমি করার কারণে আমি ভালো মার্কস পেয়েছিলাম। তো আমি তোমাদের কিছু টেকনিক শেখাতে চাই, কোরআনে ভালো মার্কস পেতে হলে তুমি কী কী কাজ করতে পারো। তো আমি তোমাদেরকে দেখাতে চাই কিভাবে প্রেজেন্টেশন করার কারণে আমি ভালো মার্কস পেয়েছিলাম, তুমি পেতে পারো। দেখা যায় যে তুমি অল্প জানো, কিন্তু তুমি যে জিনিসটা জানো সেইটার একটি সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু ভালো মার্কস পেতে পারো। তো আমি এরকম কিছু টেকনিক তোমাদেরকে শেখাচ্ছি। তো প্রথমে আল ইজাবাতু আনিস সুয়াল, এটা লেখার পরে ধরো তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর দিবা। তো আমার অনেক ফ্রেন্ডকে আমরা দেখছি কি করছে, ও কি করছে, অনুবাদ লেখা লাগবে, এইরকম আলিফ দিয়ে সরাসরি অনুবাদ লেখা শুরু করছে। সবাই করতেছে, ধরো 100 জন শিক্ষার্থী, তার মধ্যে 95 জন এইভাবেই শুধুমাত্র আলিফ দিয়ে সরাসরি অনুবাদ লেখা শুরু করতেছে। কিন্তু আমি দেখলাম এটা তো কমন, এটা তো সাধারণ থিং, একটু আলাদা কিছু করা যায় কিনা। তখন আমি একটু ডিফারেন্ট কাজ করলাম। আমি কি করলাম, সরাসরি অনুবাদ না দিয়ে আমি এই আলিফটা এখানে না দিয়ে আমি কি করতাম, এই যে প্রশ্নের নিচে দিতাম, এইখানে দিতাম, আর এইখানে আমি একটা স্টার চিহ্ন দিতাম। স্টার চিহ্ন দিয়ে আমি লিখতাম উৎস। আমি লিখতাম উৎস। ধরো এখানে আমাদের পরীক্ষার প্রশ্নটা আছে আমার কাছে, আলিম পরীক্ষা 2022-এর। প্রথমে আসছে সূরা নিসা থেকে 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই উৎসর জায়গায় আমি লিখতাম উল্লেখিত আয়াতটি সূরা আন-নিসার 1 নম্বর আয়াত থেকে সংকলন করা হয়েছে, বা উল্লেখিত আয়াতটি সূরা আন-নিসার 1 থেকে 3 নম্বর আয়াতের সংকলন। এটা এখানে আমি লিখে দিতাম, উৎস হয়ে গেল। মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগবে তোমার এটা লিখতে। এরপরে আমি একটু ফাঁকা দিয়ে নিচে লিখতাম, ওরা লিখতো অনুবাদ, আর আমি লিখতাম অনেক সময়ই আয়াত অংশের অনুবাদ। এইভাবে দিয়ে আমি উল্লেখিত আয়াতের অনুবাদ এখান থেকে শুরু করতাম। এইভাবে করে আমি আয়াতের অনুবাদ দিতাম, এবং এরপরে আমি আবার লিখতাম নিচে মন্তব্য, উক্ত আয়াতটি সম্পর্কে আমার মন্তব্য কি। কেমন সূরা, এখানে আমি এটা দিয়ে উদাহরণ দিই। এখানে আমি লিখতাম মন্তব্য,
আমি লিখতাম উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির সূচনা এবং তাদেরকে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেছেন। সংক্ষিপ্ত এই লাইনটার কারণে কি হয় জানো, তোমার বেশিরভাগ ফ্রেন্ড তারা কি করবে, বেশিরভাগ শিক্ষার্থী তারা শুধুমাত্র লিখবে অনুবাদ দিয়ে শুধু ওই অংশটুকু তুলে দিয়েছে। শিক্ষক ওই খাতাটা কাটতে কাটতে যখন তোমার খাতায় আসবে দেখবে না এই শিক্ষার্থীটা একটু আলাদাভাবে সে উপস্থাপন করছে। তখন কি করবে তোমাকে, যদি ওই শিক্ষার্থীকে তিনি এভারেজ 9-এর মধ্যে 7 দিয়ে যায়, দেখা যায় তোমাকে দিয়ে দিবে 9-এর মধ্যে 8। এমনও হয় যে অনেক সময় আমাকে অনেক সময় শিক্ষকরা ফুল মার্ক দিয়েছে, 9-এর মধ্যে 9 দিয়েছে। কেন, তুমি সুন্দরভাবে লিখছো, তুমি তো 9 পাওয়ার যোগ্য। এটা কি কারণে হয়, দেখা যায় যে তোমার একটু প্রেজেন্টেশন স্কিলের কারণে কিন্তু এটা হয়ে থাকে। এবং আমার কিন্তু হাতের লেখা আহামরি ভালো না, তোমরা দেখতেছো বেশি একটা, কিন্তু আমার হাতের লেখা ভালো না। তারপরেও কিন্তু আমি 193 পেয়েছিলাম 200-এর মধ্যে, তুমিও কিন্তু পেতে পারো। এবং শুধু এটাই নয়, তাহকিকের বেলায় আমি তোমাদেরকে বলি, এরপরে তোমরা জানো যে বা আছে, বা অংশের অ্যান্সার করতে হয় তোমাদেরকে। তোমরা আবার আমি দিতে, ওরা ওইটাতে আলিফ লিখে অনুবাদ দিত, শুধু নিচে বা লিখতো, আমি আবার লিখতাম আল ইজাবাতু আনি সুয়াল 1 নাম্বার দিয়ে, সেখানে আমি এখানে নিচে লিখতাম বা। এরপরে আমি সংশ্লিষ্ট আয়াতের ব্যাখ্যা বা আয়াতটির শান নুজুল লিখে এখানে অ্যান্সার করতাম, এটা গেল বা নাম্বার। এবং সর্বশেষ যে অংশটা সেটা হচ্ছে অনুবাদ, তাহাকিকটা। তাহাকিক দেখা যায় যে আমরা অনেকেই তাহাকিক পারি না। আমি দাখিল পর্যন্ত আরবি গ্রামার পারতাম না, খুব ফাঁকিবাজ ছিলাম আমি, খুব টেনে টুনে পরীক্ষার আগের রাতে বন্ধুদের থেকে ভালো যারা স্টুডেন্ট ছিল তাদের থেকে সাহায্য নিয়ে কোনো মতে দেখা যায় যে শুধুমাত্র আমাদের গ্রাম বাংলায় বলে আইল টপকানো ছাত্র, আমি ছিলাম সে আইল টপকানো ছাত্র। এইরকম ছাত্র থেকেও কিন্তু আমি তাহাকিকে ফুল মার্কস পেয়েছিলাম বেশ কিছু টেকনিক অবলম্বন করার কারণে। তো দেখা যায় যে এখানে আমরা দিতাম তাহাকিক। আমি এবং এটাও দেখছি যে আমার অনেক ফ্রেন্ড তারা তাহাকিক করছে, দেখা যায় আমি একটু সহজ তাহাকিক দেখে তোমাদেরকে। হ্যাঁ, এটা কিন্তু সবাই জানে, প্রায় ম্যাক্সিমাম মাদ্রাসা শিক্ষার্থী এটার সাথে পড়েছে। ফাআলা, তারা ফাআলা আসছে পরীক্ষায়। এই ফাআলার আমার অনেক বন্ধু আছে, তারা ফাআলা লিখতো, লিখে তারা নিচে বাংলা দিয়ে লিখতো সিগা। কি ভাই, আমি যে মাদ্রাসা শিক্ষার্থী, তাও আলিমই পড়ি, আলিম মানে আমি একজন আলিম, ছোটখাটো একটা আলিম। আমার ওস্তাদ আমাদেরকে বলতেন তোরা তো আলিম। তো এই আপনি আলিমে পড়েন আর আপনি কিন্তু পরীক্ষার খাতায় বাংলা লিখবেন। আমার খুব একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনার বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আরবি দিয়ে লেখেন না, তারা কিন্তু বাংলা দিয়ে লেখে। আপনি কি করবেন, তাহাকিক করার সময় এই অংশগুলো বাংলা দিয়ে দিবেন না, আরবি দিয়ে দিবেন। যেমন এখানে আছে সিগা, ফালাটা কোন সিগা আমরা সবাই জানি, এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব। এইভাবে সিগা সহজে বা বাহাস মাজদার জিন্স, তারপর আল মাআনা বা অর্থ, এই জিনিসগুলো কিন্তু এখানে আমরা সুন্দর করে দিব। তো এইভাবে করলে দেখা যায় আপনি অল্প লিখেও অনেক ভালো মার্কস পেতে পারেন। এবং এটা হচ্ছে আজকে খুব আমি সংক্ষেপে এটাই উপস্থাপন করতে যাচ্ছি যে কি কি শর্টকাট কিছু টেকনিক যেগুলো অবলম্বন করার কারণে আমরা ভালো রেজাল্ট করতে পারি, আমি করেছিলাম। আমি এটাই তোমাদেরকে বলতে চাই যে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, এই জ্ঞানটাকে তুমি তোমার পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করবা এটা সম্পর্কে তোমাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবং তুমি দেখো যে বাংলাদেশের যে স্বনামধন্য কিছু মাদ্রাসা আছে, সেটা দারুন নাজাত বলো, তামিরুল মিল্লাত বলো, আরো যে মাদ্রাসাগুলো আছে, এগুলোর শিক্ষার্থীরা তারা কিন্তু সেম বই পড়ে, তুমি যে বই পড়ো তারাও সেই বই পড়ে, তারপরে কিন্তু তারা ভালো রেজাল্ট করে। কেন করে? তারা কিন্তু এই টেকনিকগুলোর সঙ্গে পরিচিত। কিন্তু তুমি আমার মতো প্রত্যন্ত একটা অঞ্চলে পড়ার কারণে এই টেকনিকগুলো জানো না। আমার জানতে যত সময় লাগছে তোমার কিন্তু লাগতেছে না, একটা ভিডিওর মধ্যে তুমি বেশ কিছু বিষয় হিন্টস পেয়ে যাচ্ছ, আমি কিন্তু এটা পাই নাই। তো মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন আমরা এই যে শর্টকাট টেকনিকগুলা যেগুলোর মাধ্যমে
একটা ভালো শিক্ষার্থী তার খাতাটাকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারে, একটা খারাপ শিক্ষার্থীও সে হতাশায় না ভেঙে পড়ে, হতাশায় না ভুগে সে কিন্তু আমাদের এই টেকনিকগুলোকে ফলো করে সে কিন্তু সুন্দরভাবে তার খাতাটাকে উপস্থাপন করতে পারে। সে কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিয়ে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। এই যে টেকনিকগুলো যদি তুমি ফলো করো, পরীক্ষার খাতা অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আছো অনেক সময় হতাশায় ভুগো যে আমি মাদ্রাসায় পড়ি, আমি তো পিছিয়ে। না ভাই, তুমি মাদ্রাসার শিক্ষার্থী মানে তোমার সামনে অনেক কিছুর রাস্তা খোলা। যে জেনারেল শিক্ষার্থী সে চাইলেই কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা যে যে জায়গাগুলোতে যাইতে পারবে সে কিন্তু যাইতে পারবে না, বা তার যদি সুযোগ থাকে সে কিন্তু সেগুলোতে যাবে না। ধরো আমরা জানি যে মদিনা বিশ্ববিদ্যালয়, সেখানে তোমরা অনেকেই মনে করো যে যারা কম হইতে পারে তারা শুধু যেতে পারে না। আমার অনেক পরিচিত বড় ভাই তারা মাদ্রাসার এই যে আলিম পাশ করে তারা কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। তোমার সামনে অনেকগুলো পথ খোলা থাকে। আমার মাদ্রাসা.com তোমাদের আলিমের শিক্ষার্থী যারা আছো, তোমরা আলিম পাশের পরে কোন দিকে যাবা, তোমার স্কিল অনুযায়ী কোন দিকে যাওয়া উচিত, আমরা কিন্তু এইটা কিন্তু তোমার ভিতর থেকে ফিন্ড আউট করে তোমাকে কিন্তু আমরা বুঝিয়ে দিব। এবং আমাদের কিন্তু HRD বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন, আমাদের একটা ভাই আছেন, বা আমাদের আরো অনেকগুলো এই সেক্টরে আমাদের কিছু কর্মী আছেন যারা শিক্ষার্থীদের সঙ্গে কমিউনিকেশন করে তাদের কোথায় সমস্যা, কোথায় ল্যাকিং সেগুলো বের করে কিন্তু সেগুলো ধরে ধরে দিয়ে তাদের যে স্বপ্ন সেক্ষেত্রে পৌঁছাতে কি কি কাজ করলে এটা কিন্তু তারা করবে। আমার মাদ্রাসা.com এখানকার, তুমি যদি বলো এই যে ভিডিওটা হচ্ছে, ভিডিও এডিটর, এখানকার ক্যামেরাম্যান, এখানকার মনে করো যে ভয়েস কন্ট্রোলার যারাই আছে সবাই মাদ্রাসার। আমাদের মাদ্রাসা ডিপার্টমেন্ট থেকে, মাদ্রাসা থেকে পড়ে যে সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছে সে আমাদের ভিডিওগুলো এডিট করবে। মাদ্রাসা ডিপার্টমেন্ট থেকে যারা ইংরেজি বিভাগে পড়তেছে, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ইংরেজি বিভাগে করতেছে তারা কিন্তু আমাদের ক্লাস নিবে। আমরা এমনভাবে সাজাইছি আমাদের এই প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে শুধুমাত্র মাদ্রাসার কর্মীদের দ্বারা, সাবেক বর্তমান যারা মাদ্রাসার সঙ্গে জড়িত তাদের দ্বারা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। আমরা কিন্তু চাইলেই যদি এটাকে একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান বানাতে পারতাম, আমরা নাম অন্যটা দিতে পারতাম। যদি ধরো আমরা দিতাম যে আমার শিক্ষা.com, আমার শিক্ষা দেওয়ার কারণে কি হচ্ছে, যারা মাদ্রাসার শিক্ষার্থী তারাও ক্লাস করতেছে, জেনারেলের শিক্ষার্থী ক্লাস করতেছে, কিন্তু মাদ্রাসা নাম দেওয়ার পরে কিন্তু কোনো জেনারেল শিক্ষার্থী আমাদের এই ক্লাসটা করবে না। ঠিক এই জায়গায় আমরা বলতে চাই আমার মাদ্রাসা.com বলতে একটা বৃহৎ একটা খেদমত করার পরিকল্পনা, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে সুযোগ সুবিধাগুলো পাই নাই সেই সুযোগ সুবিধাগুলো যেন আগামী দিনে যারা মাদ্রাসায় পড়বে, শুধু আমাদের না, আমাদের এই কাজটা যেন সদকায়ে জারিয়ার একটা অংশ হতে পারে। আমরা মারা যাব, এই ভিডিওগুলো থাকবে যুগ যুগ ধরে, মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আমাদের এই ক্লাসগুলো করবে, এখান থেকে তারা পরিপূর্ণভাবে তারা ফায়দাগুলো নিয়ে তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে আরো সামনের দিকে নিয়ে যাবে। দেখা যায় এখন মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, মাদ্রাসা থেকে বুয়েটে পড়তেছে, মেডিকেলে পড়তেছে, তারা একসময় অক্সফোর্ড যাবে, তারা মাদ্রাসা থেকে পড়ে একসময় হার্ভার্ড যাবে। আমাদের প্রতিষ্ঠানও উন্নত হবে, দিনকে দিন আমরা এটাকে উন্নত করব ইনশাল্লাহ। আমাদের এই পরিকল্পনা নিয়ে মাদ্রাসার শিক্ষার্থী দ্বারা কিভাবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে যাওয়া যায়, প্রত্যন্ত একটা অঞ্চলের শিক্ষার্থী কিভাবে মাদ্রাসা থেকে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে পড়তে পারে, এইরকম ধ্যান ধারণা, এইরকম ইচ্ছা শক্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মাদ্রাসা.com এর সাথে থেকে তোমরা পেতে পারবা পুরো মাদ্রাসার যে সিলেবাসটা, এইটাকে তোমরা সরাসরি অল্প সময়ের মধ্যে কিভাবে কভার করা যায়। ধরো তোমার সামনে পরীক্ষার 2 মাস আছে, এই 2 মাসের মধ্যে তুমি কিভাবে মাদ্রাসার যে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারো এবং একটা ভালো রেজাল্টের জন্য তুমি কিভাবে নিজেকে গুছিয়ে নিতে পারো, এটা আমরা করব। এবং মাদ্রাসা থেকে পড়ে তুমি কিভাবে সহজেই মাদ্রাসা শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারো, আমরা কিভাবে নিয়েছি। বা তোমরা দেখে থাকবা মাদ্রাসা থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় তৃতীয় অনেক ভালো র্যাঙ্ক করে। কিভাবে করে এই জিনিসগুলো কিন্তু দেখা যায় বিভিন্ন মাদ্রাসায়, তারা জানে। কিন্তু অন্যান্য যে মাদ্রাসাগুলো, যেমন আমি একটা গ্রাম পর্যায়ের মাদ্রাসা থেকে আসছি, গাইবান্ধার একটা মাদ্রাসা থেকে আসছি, যে মাদ্রাসা থেকে হয়তো বাংলাদেশের অনেকেই চিনে না তেমন ভাবে। দারুন দাদাকে যেমন চিনি আমার মাদ্রাসাকে চিনে না, তামিনুল মিল্লাতকে যেমন চিনি আমার মাদ্রাসাকে চিনে না। কিন্তু আমরাই কিন্তু পারি আমাদের মাদ্রাসাগুলোকে সামনের দিকে নিয়ে যেতে, এই মাদ্রাসা ব্যবস্থাটাকে আমরাই পারি আরো সামনের দিকে নিয়ে যেতে। এবং এজন্যই আমরা তোমাদেরকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা মূলত খেদমতের জন্য আমাদের এই কাজটা করতেছি। আমাদের যিনি এখানকার পরিচালক তিনি মাদ্রাসার, যিনি সহকারী পরিচালক তিনি মাদ্রাসার, সবকিছু নিয়েই আমার মাদ্রাসা.com। আমি তোমাদের কাছে অনুরোধ জানাবো তোমরা আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান, স্বপ্নের প্রতিষ্ঠান
আমার madrasa.com এর সঙ্গে থেকে তোমাদের আগামী দিনের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণে আমাদের সঙ্গে এগিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে, তোমাদের এই নেক ইচ্ছাকে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।